নমস্কার, আমি সুমন বসু রায় খবরের ময়নাতদন্ত নিয়ে এসেছি। আজকে একেবারে আমরা যদি দেখি বর্ষ শেষ, এই বর্ষ শেষের একেবারে শেষ মুহূর্তে রেলের দুটি কিন্তু খবর এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে। এক নাম্বার যেটা কিন্তু মানুষের মধ্যে অনেকটা চিন্তার উদ্বেগ করেছে, তার আজকে খবরের ময়নাতদন্ত করব। রেলের ভাড়া বাড়ছে। আর অন্যদিকে যদি দেখি তাহলে দেখতে পাবো যে নতুন বছরে বঙ্গ পাচ্ছে স্লিপার ক্লাস বন্দে ভারত ট্রেনে, অর্থাৎ বন্দে ভারত অত্যন্ত জনপ্রিয় একটি ট্রেন হয়ে উঠেছে এবং সেই ট্রেনটি এবার যে স্লিপার ক্লাস, অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো আরও দূরের সফর কিন্তু এবার অনেক বেশি আমাদের কাছে আরামদায়ক হয়ে উঠবে নতুন বছরে। কিন্তু বর্ষ শেষে যায় আমরা দেখতে পাচ্ছি 26শে ডিসেম্বর থেকে রেলের ভাড়া বাড়ছে এবং এই নিয়ে কিন্তু চর্চা চলছে বিভিন্ন জায়গায়। একেবারে স্টার খবরের ময়নাতদন্ত আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এনডিএ যে গভর্নমেন্ট, আমরা যদি দেখি মোদী সরকার আসার আগে, অর্থাৎ রেল আলাদা একটা কিন্তু বাজেট হতো, তাদের একটা আলাদা তার অর্থ বরাদ্দ হতো এবং রেল দপ্তর চলতো। কিন্তু মোদী সরকার আসার পর মোদী একটা কিন্তু এতে পরিবর্তন নেই। তিনি যেটা করেন সেটা তিনি অনুভব করবেন যে রেলের ব্যাপক হারে সংস্কার দরকার। কেন ভারতের রেল একটা এমন একটা পরিবহন, যে পরিবহন একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত এবং সেই সঙ্গে মাল পরিবহনের ক্ষেত্রে একটা যুগান্তকারী একটা কিন্তু এই যোগাযোগ ব্যবস্থা। সুতরাং এই যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার। সেই জন্য তিনি রেলের যে অর্থ বরাদ্দ বাজেট সেটাকে নতুন করে তিনি আবার মূল বাজেটের অন্তর্ভুক্ত করেন। এতে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে রেল লাভতে চলুক আর ক্ষতিতে চলুক, কেন্দ্র সরকারের যে বাজেট সেখান থেকে অর্থ বরাদ্দ দিয়ে রেলের যে বিভিন্ন প্রকল্প সেগুলো কিন্তু নেওয়া সম্ভব হবে। এবং পরবর্তী সময় আমরা দেখেছি রেল একাধিক প্রকল্প নিয়েছে, তার মধ্যে অমৃত ভারত একটা প্রকল্প, যাতে বহু স্টেশনে আমরা দেখতে পেয়েছি অত্যন্ত সুন্দরভাবে সেই স্টেশনগুলি সেজে উঠছে। এরই মাঝখানে যেটা বলা হয় যে রেল দপ্তর মূলত কিন্তু লসে চলে এবং তার যে লাভ, অর্থাৎ যাত্রীদের নিয়ে গিয়ে রেলের সাধারণত লস হয় এবং মাল পরিবহনের ক্ষেত্রে রেলের কিছু লাভ হয়। এবং দীর্ঘদিন ধরে কিন্তু সেই যে বিষয়, সেই বিষয় কিন্তু দেখা গেছে রেল দপ্তর কোনো ভাড়া বাড়ায়নি যাত্রী পরিবহনের ক্ষেত্রে। হ্যাঁ, মাল বহনের ক্ষেত্রে কিন্তু বাড়িয়েছে, কিন্তু যাত্রী পরিবহনের ক্ষেত্রে তারা কিন্তু ভাড়া বৃদ্ধি করেনি। বহু বছর পর রেল ভাড়া বৃদ্ধি করতে চলেছে। স্বাভাবিকভাবে যেহেতু দীর্ঘদিন বাদে রেল ভাড়া বাড়াচ্ছে, মানুষের কিন্তু আগ্রহ রয়েছে এবং মানুষের মধ্যে একটা চিন্তারও কারণ রয়েছে, ভাড়া যদি বেড়ে যায় তাহলে আমরা যাতায়াত করব, কত বেশি ভাড়া লাগবে। এই বিষয়ে কিন্তু রেল দপ্তরের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে রেল এই ভাড়া বাড়িয়ে প্রায় 600 কোটি টাকার মতন একটা আয় করবে বাৎসরিক। অর্থাৎ বিপুল পরিমাণ আয় তারা করতে চাইছে না, শুধুমাত্র তারা সামান্য একটু আয় বাড়াতে চাইছে, কারণ রেলে প্রচুর পরিমাণে খরচ হয়। তাহলে ভাড়া কত বাড়ছে সেটা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। প্রথমেই বলে দেওয়া যাক যে লোকাল ট্রেনের ভাড়া কিন্তু বাড়ছে না। অর্থাৎ আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন কলকাতাতে যেমন ভাড়া রয়েছে, শিয়ালদা থেকে বিধাননগর 5 টাকা, দমদম 5 টাকা, সোদপুর 5 টাকা বা দমদম ক্যান্টনমেন্ট 5 টাকা, বা মধ্যমগ্রাম স্টেশন 5 টাকা, বা আগরতলা স্টেশন 5 টাকা, বেলঘুরিয়া 5 টাকা, একই ধরনের ভাড়া থাকবে। আমরা যদি জলপাইগুড়ি শিলিগুড়ি দিকে তাকাই তাহলে জলপাইগুড়ি থেকে এনজিপি পর্যন্ত যে ভাড়া রয়েছে 10 টাকা, সেটাই কিন্তু থাকবে। তাহলে ভাড়া বাড়ছে কিছু, ভাড়া বাড়ানো হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা যদি দেখি মেল ট্রেনের ভাড়া বাড়ছে। এবং কত ভাড়া বাড়ছে, যদি সাধারণ কামরাতে দেখা যাচ্ছে যে 215 কিলোমিটারের যদি বেশি হয় দূরত্ব সেই ট্রেনে, তাহলে সাধারণ কামরাতে 1 পয়সা করে বাড়ছে। এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এসিতে কামরাতে সেক্ষেত্রে কিন্তু ভাড়া বাড়ছে, 2 পয়সা করে ভাড়া বাড়ছে। এবং এরতে আমরা যদি ভালোভাবে এটা পর্যবেক্ষণ করি তাহলে এসি কামরাতে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো একেবারে 500 কিলোমিটার যদি যাত্রা পথ হয় তাহলে সেখানে মাত্র 10 টাকা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সামান্যই কিন্তু ভাড়া বাড়ছে। সুতরাং এটা নিয়ে কিন্তু একটা উদ্বিগ্ন হওয়ার, চিন্তিত হওয়ার কোনো জায়গা নেই। প্রথমত যেহেতু আমরা মূলত লোকাল ট্রেনের ভাড়া বৃদ্ধি দেখছি না, এবং যে ভাড়া বৃদ্ধি দেখছি সেটা একটা
লম্বা দূরত্বের ট্রেনে দেখছি এবং সামান্য ভাড়া বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ ভাড়া বৃদ্ধি নিয়ে যে একটা আলোড়ন পড়ে গিয়েছে, একটা মুখে মুখে ঘুরছে রেল দপ্তরে ভাড়া বৃদ্ধি হচ্ছে, বিষয়টি কিন্তু তেমন নয়। একটা সামান্য ভাড়া বৃদ্ধি করা হচ্ছে এবং বহুদিন পরে করা হচ্ছে। তবে ভাড়া বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা কিন্তু চাইব রেলের আরও পরিষেবা বৃদ্ধি হোক। রেল মূলত পরিষেবা বৃদ্ধির চেষ্টা করছে, বিভিন্ন স্টেশন কিন্তু ঢেলে সাজানো হচ্ছে। আপনি যদি শিয়ালদহ স্টেশন দেখেন, তার যে ব্যবস্থা, আপনি যদি দেখেন বাইরে একটা সুন্দর ছাউনি দেওয়া হয়েছে অমৃত ভাগত প্রকল্পের মাধ্যমে। আপনি যদি দেখেন জলপাইগুড়ি রোড স্টেশনকে সাজিয়ে তোলা হচ্ছে। জলপাইগুড়ি যেটাকে টাউন স্টেশন বলা হয়, অ্যাকচুয়ালি জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, সেটারও কিন্তু একটা আমরা যদি দেখি যে সুন্দর একটা পরিকাঠামো সেখানে গড়ে উঠতে চলেছে। বহু জায়গায় রেলের লাইন চেঞ্জ হয়েছে এবং সবচেয়ে বড় কথা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতবর্ষের প্রায় সর্বত্রই, কিছু কিছু জায়গায় বাদ রয়েছে এখনো, যে ইলেকট্রিফিকেশনের কাজ কিন্তু তৈরি হয়েছে বা সেখানে ইলেকট্রিকের মাধ্যমে ট্রেন চলাচল চলছে। এবং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আগে যখন রেল ডিজেলে চলতো বা কয়লায় চলতো, তখন কিন্তু ডিজেল একটা চুরি হওয়ার বিষয় ছিল, ডিজেলের রক্ষণাবেক্ষণের খরচা বেশি ছিল। কয়লার ক্ষেত্রে একই অভিযোগ আসে। বর্তমানে আমরা যদি দেখি ইলেকট্রিক ট্রেন চলছে, এতে একাধিক লাভ কিন্তু আমরা ভারতবাসী কিন্তু পাচ্ছি। এক নম্বর, দূষণ কমে গিয়েছে এর ফলে। দুই নম্বর, ভারতীয় রেলের যে খরচ রক্ষণাবেক্ষণ সেটা কিন্তু কমে গেছে। আর সেই জন্য আপনি যদি দেখবেন জলপাইগুড়ির টাউন স্টেশন যেটা পরিচিত, অর্থাৎ জলপাইগুড়ি স্টেশনে কিন্তু বহু এরকম ইঞ্জিন এসে রাখা হয়েছে, যে ইঞ্জিনগুলো একসময় কিন্তু সচল ছিল, ডিজেলবাহী ইঞ্জিন, সেগুলোকে শুধুমাত্র এনে 8-10টা এরকম ইঞ্জিন কিন্তু রেখে দেওয়া হয়েছে। এরকম শুধু যে জলপাইগুড়ি স্টেশনে রাখা হয়েছে তা কিন্তু না, বহু স্টেশনে রাখা হয়েছে। পরবর্তীতে এগুলো কি ব্যবস্থা করা হয় সেটার দিকে কিন্তু আমাদের নজর থাকবে, কেন এত বিপুল পরিমাণ একটা কিন্তু ইঞ্জিন সারা ভারতবর্ষে রয়েছে এবং সেগুলিকে যদি এইভাবে রেখে দেওয়া হয়, তার থেকে যদি এটা অকশনে বিক্রি বা এর কোনো বিকল্প কোনো ব্যবস্থা সেটা করা যায় কিনা, সে নিয়ে কিন্তু আগামী দিনে নিশ্চয়ই ভাবনা চিন্তা রেলের রয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে রেল দপ্তর চাইছে যাত্রী সুরক্ষা, যাত্রীদের নিরাপত্তা এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য আরও বেশি কিভাবে করা যায়। তার জন্য তারা যেটা করছেন, এই মুহূর্তে প্রত্যেকটা স্টেশনের আপনারা যদি দেখেন তার পরিকাঠামো ব্যাপক উন্নয়ন হচ্ছে এবং কি আমরা দেখতে পাচ্ছি যে নতুন নতুন রেল পথও কিন্তু আমাদের জন্য খুলে যাচ্ছে। এবং আমরা যদি দেখি আজিমগঞ্জ স্টেশন দিয়ে, আমরা আজিমগঞ্জ যে ব্রিজটা হয়েছে এবং তা দিয়ে কিন্তু ট্রেন চলাচল যাচ্ছে। এবং আগামী দিনে আপনি যদি দেখেন একেবারে শান্তিপুর, কৃষ্ণনগর এবং রানাঘাট এর মধ্যবর্তী যে স্থানে রয়েছে, অর্থাৎ কালীনারায়ণপুর জংশন, সেটাকেও কিন্তু ঢেলে সাজানো হচ্ছে এবং সেখান দিয়েও আগামী দিনে উত্তরবঙ্গের বহু ট্রেন দক্ষিণবঙ্গে পৌঁছাবে। এই যে বিষয়গুলি আমরা দেখতে পাচ্ছি বাংলার ক্ষেত্রে, যে প্রত্যেকটা জেলা কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে রেল যোগাযোগের মাধ্যমে। আগেও যুক্ত ছিল, কিন্তু এত বেশি সংখ্যার ট্রেন কিন্তু সেখানে যুক্ত হয়ে যাচ্ছে, ফলে যাত্রীদের স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে, যাত্রীরা অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন। ব্যবসা বাণিজ্য, চিকিৎসা এবং শিক্ষার ক্ষেত্রেও কিন্তু একটা আমরা যদি বলি তাহলে দেখতে পাবো যোগাযোগ ব্যবস্থা যত সুদৃঢ় হবে, এই বিষয়গুলিও তত কিন্তু সহজ হয়ে যাবে। এবং তার জন্য যেটা রেল দপ্তর চাইছে যে কিছু টাকা আরও বেশি আয় করতে। এবং আমরা দেখতে পেয়েছি বিগত দিনগুলিতে কিন্তু রেল দপ্তর অনেক বেশি চেকিং বাড়িয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় তারা কিন্তু যেসব জায়গায় আগে বলা হতো মামার গাড়ি যাচ্ছে, টিকিট না কেটে উঠে যেত, এখন কিন্তু চেকিংও হচ্ছে এবং মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পেয়েছে। যেমন হলদিবাড়ি, শিলিগুড়িতে একটার সময় এটাকে মামার গাড়ি বলা হতো, বহু যাত্রী টিকিট না কেটে উঠতে পড়তেন। এখন কিন্তু বিষয়টি তেমন নয়, মানুষ সচেতন হয়েছে, মানুষ টিকিট কেটে ট্রেনে উঠছেন, যাত্রা করছেন। এতে একাধিক লাভ হয়। এক নম্বর, ট্রেন ডেট যদি আপনি টিকিট কেটে ওঠেন তাহলে যে স্টেশন থেকে টিকিট কাটা হচ্ছে তার তো একটা রেভিনিউ কালেকশন হচ্ছে এবং সেটা খাতা কলমে এন্ট্রি হয়ে যাচ্ছে রেল দপ্তরের কাছে। ফলে পরবর্তী সময় আপনি যদি কোনো ট্রেন চান তাহলে কিন্তু সেই ট্রেন পাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হয়, যে হ্যাঁ এখানে কিন্তু বহু মানুষ এই ট্রেনগুলিতে সফর করেন, সুতরাং ট্রেনের সংখ্যা বাড়াতে হবে, এই যে বিষয়গুলি থাকে। সুতরাং আমাদের যেটা দাবি থাকবে যে আমরা জানি আরও একটি কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু ঘটেছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো
এখন থেকে কিন্তু প্রত্যেক বছর বাজেট হবে 1 ফেব্রুয়ারি, অর্থাৎ 1 ফেব্রুয়ারি যেহেতু বাজেট হবে, ফলে সেই বাজেটে একটা বড় অর্থ কিন্তু রেল দপ্তরের জন্য থাকবে এবং আমরা বঙ্গবাসী হিসেবে যাব। আমাদের এখানে একাধিক প্রকল্প নেওয়া হোক, বিশেষত এখানে যদি আমরা দেখি যে রক্ষণাবেক্ষণের আরও বেশি স্টেশনকে যুক্ত করা হচ্ছে, তাহলে কর্মসংস্থানের সুযোগ হবে। আমরা যদি দেখি আরও বেশি সংখ্যায় ট্রেন এই রাজ্যে চলাচল করতে শুরু করলো, তাহলে সেখানে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে এবং স্বাভাবিকভাবে আমরা উত্তরবঙ্গের মানুষ চাইবো প্রান্তিক জেলাগুলি থেকে ট্রেন আরও বেশি সংখ্যায় চলুক। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন চলছে, যেমন কৃষ্ণনগর হয়ে রানাঘাট হয়ে বহু ট্রেন ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে এবং উত্তরবঙ্গে আমরা যদি দেখি শুক্রবার করে একটি ট্রেন কিন্তু জলপাইগুড়ি রোড স্টেশনে আসছে, শনিবার করে সেই ট্রেন কিন্তু আবার দক্ষিণবঙ্গে যাচ্ছে। অর্থাৎ এই যে ট্রেনগুলি, সাপ্তাহিক ট্রেনগুলি রয়েছে, এই ট্রেনগুলির বৃদ্ধি করুক, মানে সংখ্যা বৃদ্ধি করুক, এটা কিন্তু আমরা চাই। সেই সঙ্গে আমরা যদি দেখি একটা বড় দাবি কিন্তু রয়েছে, দার্জিলিং মেল জলপাইগুড়ি হলদিবাড়ি থেকে যেটা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয়, সেই ট্রেনে যাত্রীর চাপ অত্যন্ত বেশি থাকে। ফলে আমরা চাই যে আরও একটা বিকল্প ট্রেন আমাদের জন্য যদি দেওয়া হয় হলদিবাড়ি থেকে, তাহলে কিন্তু উত্তরবঙ্গের 3-4টি জেলা খুব বিশেষভাবে উপকৃত হবে। সব জেলা উপকৃত হবে, কিন্তু 3-4টি জেলা বিশেষভাবে উপকৃত হবে। অবশ্যই কুচবিহার উপকৃত হবে, জলপাইগুড়ি উপকৃত হবে এবং দার্জিলিং জেলার মানুষ, কালিম্পং জেলার মানুষ কিন্তু উপকৃত হবে। সুতরাং আমরা চাইব দার্জিলিং মেল যেমন রয়েছে সেরকম আরও একটি ট্রেন এখানে কিন্তু দেওয়া হোক। সেই সঙ্গে ইন্টারসিটি এক্সপ্রেস, অর্থাৎ যাকে আমরা সুপার ফাস্ট ট্রেন বলি, যেটা সপ্তাহে 3 দিন চলাচল করে, অবশ্যই সেটা কিন্তু দৈনিক করা হোক এমন দাবি রয়েছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সুপারফাস্টে একটা সময় সুপারফাস্ট ট্রেনে হলদিবাড়ি থেকে খুব বেশি প্যাসেঞ্জার কিন্তু পেত না, কিন্তু বর্তমানে এই ট্রেনটি কিন্তু প্রতিদিনই একেবারে মানে প্রচুর যাত্রী নিয়ে আমরা যদি দেখি কলকাতা স্টেশনে কিন্তু যায়। এতে দুটি লাভ হবে। এতে দুটি লাভ কেমন হবে? 1 নম্বর হচ্ছে আমরা দিনে দিনে একটি ট্রেন পেয়ে গেলাম, যেই ট্রেনটি আমাদের কিন্তু খুব সহজে পৌঁছে দিচ্ছে কলকাতা। কিন্তু মুশকিল হয়ে যায় সেটা হচ্ছে সপ্তাহে 4 দিন এই ট্রেনের থাকে না। এই 4 দিনের জন্য কিন্তু যাত্রীরা একটা সমস্যায় পড়ে। অর্থাৎ এটা সাপ্তাহিক ট্রেনের বদলে সাপ্তাহিক 3 দিন যে ট্রেনটি চলে তার বদলে যদি এটাকে দৈনিক ট্রেনে করে দেওয়া হয় রূপান্তরিত, তাহলে এখানকার বহু যাত্রী তারা ব্যবসা বাণিজ্য চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা কিন্তু অত্যন্ত লাভবান হবেন। কেন এই ট্রেনটি সকালবেলা রওনা দেবে এবং সন্ধ্যা রাতে কিন্তু কলকাতার উদ্দেশ্যে পৌঁছে যাবে, বা কলকাতা থেকে যদি আসি তাহলে কলকাতাও একই সকালবেলায় রওনা দেবে এবং রাত্রিবেলায় পৌঁছে যাবে। এই দিনে দিনে একটি ট্রেন কিন্তু অত্যন্ত দরকার। যদিও একাধিক সুপার ফাস্ট বা আমরা যদি বলি একেবারে মানে খুবই গতিময় ট্রেন কিন্তু রয়েছে, যেমন শতাব্দী রয়েছে, বন্দে ভারত রয়েছে, এবং সেই ট্রেনগুলির মধ্যে কোনো একটি ট্রেন বিশেষ করে বন্দে ভারত নিয়ে কিন্তু দাবি রয়েছে। যেহেতু জলপাইগুড়িতে 17ই জানুয়ারি সার্কিট বেঞ্চের শুভ উদ্বোধন হয়ে যাবে নতুন ভবনের, এবং এখন থেকে 8টা জেলার যে মানুষ তারা কিন্তু এখানে বিচার পাবেন। সুতরাং এই জলপাইগুড়ি রোড স্টেশন, যেটা দূরত্ব জলপাইগুড়ির যে নতুন সার্কিট বেঞ্চের ভবন হবে সেখান থেকে প্রায় 2.5-3 কিলোমিটারের মধ্যে হবে। সুতরাং এইখানে যদি আরও বেশি সংখ্যায় ট্রেন দেওয়া যায়, বিশেষত একটা বন্দে ভারতের মতন যদি একটা এই ধরনের গতিময় ট্রেন দেওয়া যায়, তাহলে কিন্তু এখানকার মানুষ ভীষণভাবে উপকৃত হবে এবং সেদিকেও কিন্তু মানুষের নজর থাকবে, মানুষ তাকিয়ে থাকবেন। আরও বেশি সংখ্যার ট্রেন আলিপুরদুয়ার থেকে কুচবিহার জংশন থেকে ছাড়লে সেই ট্রেনগুলি, কেন আমরা দেখি বর্তমানে পদাতিক উত্তরবঙ্গ সহ যে ট্রেনগুলি রয়েছে বা আসামমুখী যে ট্রেনগুলি রয়েছে সেই ট্রেনগুলিতেও কিন্তু একেবারে উপচে পড়া ভিড় থাকে। এখন যেহেতু রেল দপ্তর কিছু পরিবর্তন এনেছে আমরা টিকিট বুকিংয়ের ক্ষেত্রে, যেমন এখন আমরা দেখি আগে 4 মাস আগে কিন্তু বুকিং করা যেত, এখন 2 মাস আগে বুকিং করা যায়, কিন্তু 2 মাস আগেও দেখা যায় টিকিট পাওয়া যায় না। আপনি যেদিনকার 2 মাস ঠিক রয়েছে, অর্থাৎ বুকিং কাউন্টার খোলা হলো, আপনি লাইনে দাঁড়িয়ে থেকেও নিশ্চিত নয় যে আপনি টিকিট পাবেন। অর্থাৎ রেলের সংখ্যা বৃদ্ধির একটা বিপুল প্রয়োজনীয়তা রয়েছে, এবং সেই সঙ্গে আমরা বিগত দিনে দেখেছি বহু জায়গায় বহু দুর্ঘটনা ঘটেছে, এবং সেই দুর্ঘটনাগুলো এড়ানোর জন্য যা যা পদক্ষেপ নেওয়া, যদি
অ্যান্টি কলিশন ডিভাইস প্রত্যেকটা ট্রেনে লাগানোর দরকার পড়ে, সেটা কিন্তু অবশ্যই করতে হবে। কিন্তু এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের কিন্তু একটা দুর্ঘটনা হচ্ছে, কেননা মালবাহী ট্রেনগুলিতে কিন্তু অ্যান্টি কলিশন ডিভাইস লাগানো থাকে না, এগুলো শুধুমাত্র যাত্রীবাহী ট্রেনগুলিতে থাকে। ফলে এখানেও ভারত সরকার কিন্তু একটা নতুন ভাবনা রয়েছে, রেল দপ্তরের একটা নতুন ভাবনা রয়েছে। কি ভাবনা? যে এখন থেকে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ইতিমধ্যে তারা কাজ শুরু করে দিয়েছেন যে যাত্রীবাহী ট্রেন আলাদা ট্র্যাক দিয়ে চলবে এবং মালবাহী ট্রেন তাদের জন্য আলাদা কিন্তু ট্র্যাক থাকবে, অর্থাৎ তারা অন্য লাইন দিয়ে চলবে। ফলে এখানে যেটা হবে, যাত্রীবাহী ট্রেনের যেমন গতি বৃদ্ধি পাবে, কারণ মালগাড়ির জন্য তাদের কোনো অবস্ট্রাকশন হবে না, একইভাবে মালগাড়ির গতি কিন্তু অত্যন্ত বৃদ্ধি পাবে। এবং মালগাড়ির গতি বৃদ্ধি হওয়া ভারতীয় রেলের জন্য অত্যন্ত দরকার, কারণ মালবাহী থেকে যে ট্রেনগুলি থাকে তার যে বুকিং থাকে তার থেকে বহু টাকা আয় কিন্তু রেল দপ্তর করে। ফলে মালবাহী ট্রেনগুলি যদি আরও গতিময় হয়ে যায়, অর্থাৎ আমরা যদি দেখি যে কোনো ট্রেন যদি মনে করা যাক যে বোম্বাই থেকে সেই ট্রেনটি আসামের ডিব্রুগড় বা কোনো জায়গায় যেতে বা ত্রিপুরার আগরতলায় যেতে যে সময় লাগবে তার যদি অর্ধেক সময় লাগে বা তার যদি 2/3 সময় লাগে, তাহলে কিন্তু যেটা হবে সেটা কিন্তু ভারতীয় রেলে একটা নবজাগরণ হবে। আর রেল দপ্তর কিন্তু সেই বিষয়টিকে নজরে রেখেছে এবং একটা যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে, সেটা হচ্ছে রেলের মধ্যে দুটি বিভাগ থাকবে, একটা দিয়ে মালবাহী ট্র্যাক দিয়ে মালবাহী গাড়ি কিন্তু যাবে, অর্থাৎ মালগাড়ি যাবে, অন্যটি দিয়ে কিন্তু যাত্রীবাহী অর্থাৎ মেল ট্রেনগুলি কিন্তু প্যাসেঞ্জার ট্রেনগুলি কিন্তু যাতায়াত করবে। এবং আমরা তাকিয়ে থাকবো, যেহেতু রেল দপ্তর যা যা প্রতিশ্রুতি দিয়েছে কার্যত সেগুলি রাখার চেষ্টা করেছে। 2024 সাল তাদের নজরে ছিল, যেখানে সারা ভারতবর্ষে ইলেকট্রিফিকেশনের কাজ সমাপ্ত করে দেওয়ার তাদের যে দাবি ছিল সেটা কার্যত তারা করতে পেরেছে। অল্প কিছু জায়গা ছাড়া সারা ভারত কিন্তু ইতিমধ্যে ইলেকট্রিক যে যোগাযোগ ব্যবস্থা তার মাধ্যমেই কিন্তু রেল চলছে। তাদের দাবি ছিল বহু নতুন নতুন স্টেশন বা পুরনো স্টেশনকে তারা কিন্তু সাজিয়ে তুলবে, অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে সেটা সাজিয়ে তোলা হচ্ছে। তাদের দাবি ছিল প্ল্যাটফর্মের সংখ্যা বৃদ্ধি পাবে, তাদের সেই দাবি। এবং তারা আমরা যদি দেখতে পাবো যে রেলের গতি বৃদ্ধির জন্য ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে প্রায় সারা ভারতের বড় বড় সব শহরেই কিন্তু ইতিমধ্যে আমরা যদি দেখি অ্যানালগ সিগন্যালিং যে সিস্টেম সেটা কিন্তু সেটার বদলে কিন্তু এখন ডিজিটাল সিগন্যাল কিন্তু চালু হয়েছে। অর্থাৎ রেল দপ্তর একেবারে আধুনিক একটা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে চলেছে এবং তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা ছিল সেটা হচ্ছে বন্দে ভারত ট্রেন। এবং সেই বন্দে ভারত ট্রেন ভারতবর্ষে চালু হওয়ার পর খুবই জনপ্রিয়তা অর্জন করেছে, যদিও ভাড়া একটু বেশি রয়েছে এই ট্রেনের, কিন্তু এত দ্রুত এই ট্রেন যায় ফলে অর্ধেক সময় কিন্তু পৌঁছে যাওয়া যাচ্ছে এক শহর থেকে আরেক শহরে, যার ফলে যাত্রীরা বিশেষ করে যারা প্লেনেও যাত্রা করতেন তারাও কিন্তু এখন চাইছেন যে না, আমরা বন্দে ভারতে করে সহজেই পৌঁছে যাই, আমাদের যাত্রাপথ আরও সুন্দরভাবে হোক। এবং নতুন যে সংযোজন আসছে সেটা হচ্ছে স্লিপার ক্লাস চলে আসছে বন্দে ভারত ট্রেনে, অর্থাৎ এখন বসে যাওয়ার যে অসুবিধা, অর্থাৎ আমিও যেমন বসে ট্রেনে যেতে পারি না, বসে যেতে আমার খুব সমস্যা হয়, সুতরাং শুয়ে যাওয়ার ক্ষেত্রে সাধারণ যাত্রীরা দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে এই যে বন্দে ভারতে নতুন সংযোজন স্লিপার ক্লাস, এটা কিন্তু একটা যুগান্তর আনবে এবং মানুষ আরও বেশি করে কিন্তু ট্রেন সফর শুরু করবেন, বা যারাও এতদিন পর্যন্ত বিমান যোগে যাতায়াত করতেন বা নিজেদের গাড়িতে যাতায়াত করতেন তারাও কিন্তু এখন রেল সফর যাওয়ার। আর রেলে আরও একটা জিনিস কিন্তু নজর কেড়েছে আমাদের, যদিও বেশ কয়েকটি এলাকাতে এখনও সেই সমস্যা রয়েছে, সেটা হচ্ছে আগে ট্রেনগুলি অনেক বেশি কিন্তু লেটে চলতো, এখন কিন্তু ট্রেন লেট অনেক জায়গাতেই চলে না, বরঞ্চ সময় চলে, কিছু জায়গায় তো আগে পৌঁছে যায়। এই যে বিষয়টি এটাও একটা সাধুবাদযোগ্য, কিন্তু সেই সঙ্গে রেল দপ্তরের আরও একটা উদ্যোগ নেওয়া উচিত, বিশেষত যদি রেল কোনো সময় দেরি করে সেই যে সিস্টেম রয়েছে, অর্থাৎ লেট একটা সার্টিফিকেট বা একটা স্লিপ দেওয়া, যাতে যেই জায়গায় গন্তব্যে যাওয়ার কথা ছিল সেখানে যদি গিয়ে তার
কোনো সাথে সমস্যায় পড়লেও তাকে সে যাতে বলতে পারে যে হ্যাঁ আমি রেলে এসেছি, আমার ট্রেন 3 ঘন্টা লেট ছিল, 4 ঘন্টা লেট ছিল, তাই পরে পৌঁছেছি, ওই সার্টিফিকেট কিন্তু একটা প্রমাণ্য নথি হিসাবে থাকে। অনেক জায়গায় এটা কিন্তু কাজে লাগে। সুতরাং এই বিষয়টি অল্প সময় অর্থাৎ আধ ঘন্টা বা 1 ঘন্টা দেরি করলেও যাতে এই ধরনের সার্টিফিকেট বা এই ধরনের স্লিপ দেওয়ার ব্যবস্থা করা হয় রেল দপ্তরের থেকে, তাহলে মনে হয় আরও বেশি মানুষের কাছে কিন্তু গ্রহণযোগ্য হয়ে উঠবে এবং রেল দপ্তর এর বিশ্বাসযোগ্যতা যেটা রয়েছে সেটা আরও বৃদ্ধি পাবে। আগামী দিনে রেল কোন পথে চলে নিশ্চয়ই খবরের ময়নাতদন্তে আমরা নজর রাখবো। আমরা নজর রাখবো বাজেটের দিন রেল দপ্তর কি নতুন রেল দপ্তরের কি নতুন প্রকল্প সরকার হাতে নেয় বা কি ঘোষণা থাকে বাংলার জন্য। কিন্তু আজকে খবরের ময়নাতদন্ত এই পর্যন্তই। নমস্কার।